ডক্টর ইউনূসের সক্ষমতার উপর পরিপূর্ণ আস্থা নোবেলজয়ী অমর্ত্য সেনের। উদ্বেগ থাকলেও আশাহত নন, গণতন্ত্র উত্তরণের অবাধ নির্বাচন প্রত্যাশা। প্রত্যাশিত দেশ গড়তে সৎ কাজে উৎসাহ ও অসৎ কাজে নিরুৎসাহিত করতে হবে, বিএনপির ইফতার মাহফিলে বলেন তারেক রহমান। ভারতের কারখানার বর্জ্য রাসায়নিক মিশ্রিত পানি ঢুকছে বাংলাদেশে। স্বাস্থ্য ঝুঁকিতে আখাউড়ার হাজারো মানুষ, কমছে ফসলের উৎপাদন। এই পানিতে আমরা একটা অধিক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এই পানি আসাতে কৃষকের ক্ষতি হইতেছে। পানি ফাইনটা যদি একটা আটকে ব্যবস্থা হওয়া তাহলে মনে খুব ভালো হবে। মুন্সিগঞ্জে আবাসিক এলাকায় ফসলি জমিতে অবৈধ ইট ভাটা, কালো দোয়ার পরিবেশে ক্ষতি, অ্যালার্জি শ্বাসকষ্টে ভুগছে এলাকাবাসী। শ্বাসকষ্ট, হাঁপানি, এই দুর্বলের কারণে এটি হয়। ধুলামেলা যা সর্দি কাশি এমন কিছু একটি। কুষ্টিয়া প্রকাশ্যে তৈরি হচ্ছে ভেজাল গুড়। ছিটে ফোটাও নেই আখের রস, রং, চিনি, সোডা মিশিয়ে বানানো গুড় ছড়িয়ে পড়ছে সারা দেশে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহীন নয় বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বলেন ডক্টর ইউনূসের দক্ষতার উপর তার দৃঢ় আস্থা রয়েছে। ভারতের বার্তা সংস্থা পিডিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান পরিস্থিতি উত্তরণে ডক্টর ইউনূসকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ হবে বলেও প্রত্যাশা করেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন। তিনি বলেন তার বন্ধু অধ্যাপক মোহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অচলাবস্থা নিরসনে তাকে বহু পথ পাড়ি দিতে হবে। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অমর্ত্য সেন। বলেন বাংলাদেশের পরিস্থিতি তার উপর গভীর প্রভাব ফেলছে। ঢাকায় শৈশব কাটানো অমর্ত্য সেনের স্কুল শিক্ষা শুরু হয়েছিল সেন্ট গ্রেগরি স্কুলে। পরে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে পড়াশোনা করেন। সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে নারীর অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতির মতো বিষয় রয়েছে সেখানে। এছাড়া সরকারি এবং ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের মতো বেসরকারি সংস্থা উভয়ের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন অমর্ত্য সেন। জুলাই অভ্যুত্থানের পর সেনাশাসন প্রতিষ্ঠার চেষ্টা না করায় অমর্ত্য সেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন। নির্বাচন প্রসঙ্গে এই নোবেলজয়ী বলেন বাংলাদেশে আগের নির্বাচন যেমন হতো বলে অনেকে দাবি করেন তার চেয়ে আগামী নির্বাচন দৃশ্যত বেশি অবাধ হবে। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হলেও তিনি আশাহীন নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দেন অমর্ত্য সেন। হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষার উপরও জোর তাগিদ দেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাওয়ায় অমর্ত্য সেন বলেন ডক্টর ইউনূস তার একজন পুরনো বন্ধু। তিনি খুবই সামর্থ্যবান ব্যক্তি এবং অনেক দিক দিয়ে একজন উল্লেখযোগ্য মানুষ। ইউনূসের সামর্থ্যের উপর পূর্ণ আস্থা থাকার কথাও জানান তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পুলিশ বর্বরতার ডকুমেন্টস নথিভুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস ও আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন এই দেশের জনগণের উপর সংগঠিত সব নৃশংসতার যথাযথ নথিভুক্ত প্রয়োজন। তা না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন। জাতিসংঘ বাংলাদেশের জনগণকে এই বিষয়ে তাদের সক্ষমতার বৃদ্ধিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে প্রস্তুত বলে জানান আবাসিক সমন্বয়কারী লুইস। বলেন এটি নিরাময় ও সত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া। এ সময় জুলাই আন্দোলনের হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা কোটার মতো 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 5% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে গত 20 ফেব্রুয়ারির একটি অফিস আদেশ আজ রোববার জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। এতে বলা হয় মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে।
মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থানে 2024-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তি সময় মূল কপি প্রদর্শন করতে হবে। চারপাশে মানুষকে সৎ কাজে উৎসাহ দেওয়া ও অসৎ কাজে নিরুৎসাহিত করার মধ্য দিয়ে প্রত্যাশিত সমাজ ও দেশ গড়ার আহ্বান দিয়ে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কিনা তা চিন্তা করতে ওলামা মাসায়েলদের প্রতি আহ্বান জানান তিনি। আর বিভিন্ন ইস্যু তৈরি করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাইফুল রিপনের রিপোর্ট বিস্তারিত। প্রতিবারের মতো এবারও প্রথম রোজায় ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের বিভেদ তৈরির চেষ্টা করছে এক শ্রেণীর লোক। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উসিলা ধরে একটা বিশেষ উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের মতো এরকম একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে বাতাস দিয়ে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কিনা তা চিন্তা করতে ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানান। সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলামা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। রমজানের শিক্ষা, সংযম, ধৈর্য ও মানবিক দৃষ্টি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদও দেন তারেক রহমান। মানুষকে আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই, যতটুকুই যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন, তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্র উত্তরণের পথে যাত্রা করতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন দীর্ঘায়িত হলে প্রশ্রয় পাবে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও তা বাস্তবায়নের কোনো কর্মকাণ্ড দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার নিশ্চিত করতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। আজকে একবার সংস্কার, একবার স্থানীয় নির্বাচন, এই সমস্ত কি চালবানা শুরু করেছে। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের আলোচনায় বক্তারা আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশ রক্ষায় এই মুহূর্তে বিএনপির বিকল্প নেই বলে মত দেন। আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এবং সেটাকে এবং জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় রাখার জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপি রাজনীতি ছাড়া কোনো বিকল্প নাই। সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার। তার জন্য নির্বাচন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে দ্রুত গণতন্ত্রে উত্তরণের পথে যাত্রা করার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে।
বলেন জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিস্টরা প্রশ্রয় পাবে, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চাইলে সরকারকে তার কর্মকাণ্ড দৃশ্যমান করতে হবে। যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে, সেটা থেকে যেন আমরা বিরত থাকি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অন্য ভালো কাজের উদ্যোগেরও সমালোচনা করবে মানুষ, বলেন সালাউদ্দিন আহমেদ। যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জনপ্রত্যাশা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। রোববার সকালে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি। ভোটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে উল্লেখ করে CSC বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও সবাই দিন শেষে সুষ্ঠু নির্বাচন চায়। শিউলি রায়ের রিপোর্ট জানাচ্ছেন নাফিয়া ফারজানা। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে নির্বাচন কমিশন। আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে 53 লাখের বেশি নতুন ভোটার আবেদন পাওয়া গেছে এবং 19 লাখের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দিবসটি উপলক্ষে নির্বাচন ভবনের আলোচনায় কমিশনাররা বলেন, একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা এবং ভুলণ্ঠিত ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে ভোট বিমুখ জনগোষ্ঠীকে ভোটের প্রতি আগ্রহী করে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা যে ভোটার তালিকা, যেটা আমাদের বেসিক র ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে ভোট অনুষ্ঠান করব, সেটাকে কোনো মিথ বা কোনো ধরনের ভুয়া অভিযোগে অভিযুক্ত হতে আমরা দিব না। বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে, এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সঠিক নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনার রাতের ভোট দেখতে চায় না বলেও মন্তব্য করেন কমিশনাররা। কমিশনের সংস্কারের তাগিদ দিয়ে স্কুলের খোলা মাঠে ভোট আয়োজনের আগ্রহের কথাও জানান তারা। রুদ্ধদ্বার রুমে যদি সেই ভোট অনুষ্ঠান করি, তাহলে কি সেটা স্বচ্ছ হবে? নিশ্চয় হবে না। তাই আমি চাই আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই যে সুন্দর ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কেউ আমাকে বলেনি, কিন্তু একজনও বলেনি। যত রাজনৈতিক দল আমাদের সাথে আসলে কি করে যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, ক্রেডিবল গ্রহণযোগ্য একটা বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, এবং প্রত্যেকটা দলের সাথে আমরা সবাই। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি আগারগাঁওয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমের সেনানিবাসের বাসা থেকে 2,45,00,000 টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। গেল শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে এসব অর্থ জব্দ করা হয় বলে জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা HT ইমামের ছেলে, সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য তানবীর ইমাম, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের প্রতিবেদন। গেল 27 ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাতে ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় ডিবির নেতৃত্বে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে দুর্নীতি দমন কমিশনের টিম তল্লাশি কার্যক্রমে সহায়তা দেয়। অভিযানে 2টি লাগেজে মোট 2,45,00,000 টাকা পায় দুদক। রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানায় দুদক মহাপরিচালক। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা
জমা দেয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে এবং সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে 34 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে গত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 30 কোটি 62 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি প্রমাণ হওয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দি খাল হয়ে প্রায় 20 বছর ধরে ভারতের ত্রিপুরা থেকে আসছে বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত কালো পানি। এতে স্থানীয়রা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে খালে পানি ছাড়ার আগে তা পরিশোধন করার বিষয়ে আলোচনা চলছে বলে জানান জেলা প্রশাসক। সহকর্মী মেহেদি নূর পরশের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ভারতের কালন্দি খালের মাধ্যমে বিষাক্ত কালো পানি প্রবেশ করছে বাংলাদেশে। এতে ব্যাহত হচ্ছে কৃষি আবাদ, হুমকির মুখে পড়েছে নিরাপদ খাদ্য উৎপাদন। ত্রিপুরার আগারতলা হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়ির বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে জলাশয়ে, যা জলাশয় ও জীববৈচিত্র্য ধ্বংস করছে এবং রোগ ছড়াচ্ছে। এই দূষিত পানি আখাউড়া স্থলবন্দরের 15টি গ্রামের বাসিন্দাদের চর্মরোগ সহ অন্যান্য রোগে আক্রান্ত করেছে। এর ফলে জমির উর্বরতাও দিন দিন হ্রাস পাচ্ছে। পচা পানি, দুর্গন্ধযুক্ত পানি, কলকারখানার পানি আসতেছে। এই পানিতে আমরা একটা অধিক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এটা মূলত হলো ভারতের ময়লা পানি এবং কেমিক্যালের পানি। এই পানি আসাতে কৃষকের ক্ষতি হইতেছে, আমরাও খুব দুর্ভোগ ভুগতেছি। স্থানীয় কৃষক ও বাসিন্দারা বিষাক্ত পানির সমস্যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এই পানিটার যে ফুলিডিং বেশি, যার ফলে পানিটা বিষাক্ত। এই পানিটা ব্যবহার করলে আমরা শুনলে গুটাগাটি ফুটে যাচ্ছে। পানিটা মনে হয় আমরা বহুত ক্ষতি হইতেছে মানুষের। পানিটা যদি একটা আটকেবার ব্যস্ত হওয়া তাহলে মনে খুব ভালো হবে। এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানান পরিবেশ কর্মী। যুগের পর যুগ থেকে এই বিষাক্ত পানি আমাদের দেশে আসছে। আমরা যেটা আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী আমাদেরকে যেন স্বচ্ছ পানি দেওয়া হয়, আমাদের দীর্ঘদিনের দাবি সেটা যেন পূরণ করা হয়। বিষাক্ত পানির সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর জেলা প্রশাসক জানান, খালে পানি ছাড়ার আগে পরিশোধন করার বিষয়ে আলোচনা চলছে। এটা নিয়ে সমন্বয় সভায় কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে উনি আমাদের আশ্বস্ত করেছেন। ভারতের বাংলাদেশের হাইকমিশন যে আগরতলা আছে, ওখান থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল যে ওখানে তারা খাল পানির প্রবাহ যাতে ঠিক থাকে এবং যাতে বিশুদ্ধ হয় সে বিষয়ে তারা জোর পদক্ষেপ নিচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। কালন্দি খাল আখাউড়া উপজেলা হয়ে তিতাস নদীতে মিশেছে। এ অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় দ্রুত এর সমাধান চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর মোহাম্মদপুর রাত 11টায় জনতার রোষানলে পড়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ছিনতাইকারী। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে পুলিশ। এছাড়া কিশোর গ্যাংয়ে 8 জনকে সেনাবাহিনী উদ্ধার করে জনতার ভিড় থেকে এবং মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে। বিস্তারিত HM হিমেলের প্রতিবেদন। আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও অভিযান চলমান থাকলেও রাতের ঢাকায় ছিনতাইকারীদের তৎপরতা যেন কোনোভাবেই থামছে না। রাজধানীর মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে চাপাতি সহ 22 বছরের এক ছিনতাইকারী জনতার হাতে ধরা পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয় ওই যুবককে। আমরা জনতার হাত থেকে আসামিকে উদ্ধার করি, তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিই। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। গত 4 মাসে বড় ধরনের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত এরকম কোনো ঘটনাও ঘটেনি গত 4 মাসে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যে জেনেভা ক্যাম্পে মানে প্রতি মাসে 4-5টা মৃত্যু ছিল স্বাভাবিক। তা আমরা কি বলতে পারি না যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে? এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত 1টায় সেনাবাহিনীর একটি দল কিশোরগঞ্জের 8 সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। HM হিমেল, দেশ টিভি, ঢাকা।
মুন্সিগঞ্জে পরিবেশ আইন না মেনে চলছে ইটভাটা। ভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ও পরিবেশ প্রকৃতি। বসবাসের অযোগ্য পরিবেশে শিশু ও বৃদ্ধদের নানা ধরনের রোগ দেখা দিয়েছে। এসব ভাটা বন্ধ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করে পরিবেশ অধিদপ্তর। সুমিত সরকার সুমনের তথ্য ও ছবিতে নুসরাত শোভার প্রতিবেদন। মুন্সিগঞ্জে দেদারছে চলছে অবৈধ ইটভাটা। জেলার ৬৬টি ইটভাটার মধ্যে ৬২টি সিরাজদিখান উপজেলায়। এসব ইটভাটার কালো ধোঁয়ায় মারাত্মক ক্ষতির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। আবাসিক এলাকার ১ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের নিয়ম না থাকলেও সিরাজদিখানের বালুর চরে আবাসিক এলাকা ঘেঁষেই গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো ইটভাটা। ধোঁয়া ও ধুলায় নষ্ট হচ্ছে গাছগাছালি। ইটভাটার সালানে ফসলাদি জমিন হয় না। আগে তো ফসল হইতো, ভালো ফসল হইতো, এখন তো আর ফসল হয় না। আগে গৃহস্থী করতাম, ফসল হইতো, কোনো ফসল হয় না, কোনো গাছে কোনো ফল পাখিরা হয় না। পরিবেশ দূষণ হইতেছে, এটা তো দেখতে পাইতেছি। গ্রামে গাছগাছালি যাই আছে, সবকিছু ক্ষতি হইতেছে। এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় শিশু ও বয়স্করা ভুগছেন শ্বাসকষ্ট সহ নানান রোগে। অসুস্থ হয়, শ্বাসকষ্ট, হাঁপানি, এই দুর্বালুর কারণে এটি হয়। ধুলামেলা যা সর্দি কাশি এমন কিছু হয়। শুধু পরিবেশের ক্ষতিই নয়, শ্রমিক ঠকানোর অভিযোগও আছে এসব ভাটা মালিকদের বিরুদ্ধে। ৩,০০০ জায়গা ২,০০০ ফেলে আর তার চলতে মনে কর কঠিন হয়ে যায়। আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে অবশ্যই তাহলে তাদেরকে নবায়ন দেওয়া হয় না। নবায়ন না দেওয়া না হলে তাদেরকে যে শাস্তির আওতায় আনা হয়। প্রতিনিয়ত বাড়ি ঘরদোর হচ্ছে এবং এইভাবে আস্তে আস্তে ইটভাটার কাছাকাছি চলে আসছে, বসতি চলে আসছে। আমার লোকদের খোঁজ নিয়ে আমি পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ আছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র হালনাগাদ না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব অবৈধ ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিঠাপুলি আর তৃপ্তি শরবত তৈরিতে যে গুড় ব্যবহার করছেন তা কি সত্যি আসল গুড়? জানেন কি কিভাবে কি দিয়ে তৈরি হচ্ছে এসব গুড়, যা খেয়ে মেটাচ্ছেন তৃপ্তি? বাজারে আখের গুড় হিসেবে যা খাচ্ছেন তাতে নেই আখের রসের ছিটে ফোটাও। কুষ্টিয়ার বেশ কয়েকটি কারখানায় প্রকাশ্যে ছিটাগুড়, হাইড্রোস, ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পায়ের মারায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাঙালির উৎসব মানেই পিঠাপুলি, তৃপ্তির শরবত আর মিষ্টি খাবারের ছড়াছড়ি। যেসব খাবার তৈরির প্রধান উপকরণই হচ্ছে গুড়। তবে কিভাবে, কি দিয়ে, কোন পরিবেশে তৈরি করা হয় ভোক্তাদের পছন্দের এসব গুড়, তার অনুসন্ধানেই দেশ টিভি টিম যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার বেশ কয়েকটি কারখানায়। এসব কারখানায় ভোক্তাদের পছন্দের গুড় তৈরির প্রক্রিয়া দেখে রীতিমতো চোখ কপালে ওঠার দশা। কারখানাগুলোতে প্রকাশ্য টিনের কৌটা কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুড় ও মিশ্রির দলা, ফেলা হচ্ছে নোংরা ইটের তৈরি গর্তে। সেখানে পায়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইড্রোস, ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল। তারপর সেগুলো চুলায় জ্বালিয়ে তৈরি করা হচ্ছে ভোক্তাদের শখের গুড়, যার মধ্যে নেই আখের রসের ছিটে ফোটাও। পাওয়া আছে হুইল পাউডার একটা ড্রাম আছে, ওই ড্রামে ধুয়ে হাত পা দিয়ে তারপরে এখানে নাম। হাত পায়ে মোজা আছে, আমার পায়ে কোনো নোংরা নেই তো। এভাবেই এসব কারখানাগুলোতে প্রতিদিন তৈরি করা হচ্ছে টনকে টন ভেজাল গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এই গুড়টা ১ নম্বর গুড়, বাংলাদেশের সব জায়গায় চলে। এই গুড়ে কোনো স্বাস্থ্যসম্মত এতে কোনো ক্ষতি হয় না। ক্ষতিকর দ্রব্য দিয়ে গুড় তৈরির বিষয়টি স্বীকার করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা দিচ্ছেন গুড় খাওয়ার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ, তুলে ধরছেন ক্ষতিকর দিকগুলো। আমাদের যারা ভোক্তা তাদের প্রতি পরামর্শ হলো এই ধরনের গুড় আমাদের মানুষের খুবই ক্ষতিকর, বিশেষ করে আমাদের যে পাকস্থলী যেটা, সেখানে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকে। আর ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন তারা। গুড় তৈরির কারখানাগুলোতেও চালাবেন অভিযান, নেবেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। কোথাও যদি কোনো অনুমোদিত, অবৈধ বা অনুমোদিত উপাদান দিয়ে কোনো খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়া, বিপণন হয়, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন ভেজাল গুড় খেয়ে প্রতি বছর নানা রোগে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। তাই এসব ভেজাল গুড় তৈরির কারখানাগুলো স্থায়ী বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজশাহী জেলায় অবস্থিত ঐতিহাসিক বাঘা মসজিদ সুলতান নাসিরউদ্দিন
নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই মসজিদ। মসজিদের দেয়ালে দেয়ালে পোড়ামাটির অসংখ্য কারুকাজ। প্রাচীন এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে নামাজ পড়তে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। সহকর্মী কাজী শাহেদের তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। রাজশাহী জেলা সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ঐতিহাসিক বাঘা মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই মসজিদ। মসজিদটি 256 বিঘা জমির ওপর অবস্থিত। সমভূমি থেকে মসজিদের আঙিনা 8 থেকে 10 ফুট উঁচু। মসজিদটিতে গম্বুজ আছে 10টি আর স্তম্ভ 6টি। রয়েছে কারুকার্য খচিত 4টি মেহরাব। বাঘা মসজিদটির গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে। দেয়ালে দেয়ালে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতাপাতা সহ পোড়ামাটির অসংখ্য কারুকাজ। বাঘা মসজিদের দৈর্ঘ্য 22.92 মিটার, প্রস্থ 12.18 মিটার এবং উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। চারদিক প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুদিকে দুটি প্রবেশদ্বার। উত্তর পশ্চিম দিকে অবস্থিত বিশাল শাহী দিঘিও একটি দর্শনীয় স্থান। প্রতি বছর শীতের সময় অতিথি পাখির কলতানে মুখর থাকে দিঘি প্রাঙ্গণ। সুপ্রাচীন এই মসজিদে সকল বয়সীদের জন্য রয়েছে কোরআন শিক্ষা কার্যক্রম। মসজিদে নিয়মিত আমাদের কোরআন শিক্ষা হয়, ওই ধারাবাহিকতাই যাতে শিক্ষা যাতে চলতে পারে এরকম আমরা একটা সিস্টেম করেছি। আমাদের এই কমিটির পক্ষ থেকে আমরা এটা পরিচালনা করি। এই মসজিদ মানে সঠিকভাবে পরিচালনার জন্য বেশ কিছু লোকজন আমরা আছি এখানে, প্রায় 10 জন মতো। ওনারা সবাই আমরা দেখাশোনা করি। প্রত্নতাত্ত্বিক এই স্থান দর্শন ও নামাজ আদায়ে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। চারিদিকে বাঘ পাহারা দিচ্ছিল। বাঘ পাহারা দেওয়ার কারণে মধ্যে হলো সাদাল হুজুর বসছিল, তখন তিনি বাঘা নামকরণ করেছিল। 500 বছর আগের যে কারুকাজগুলো এগুলো দেখে মানুষ খুবই আশ্চর্য হয়। মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদুল ফিতরের দিন থেকে 3 দিন পর্যন্ত চলে 500 বছরের ঐতিহ্যবাহী বাঘার মেলা। নিউজ ডেস্ক, দেশ টিভি।